আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না বললেন মান্না। জানাবো আল জাজিরার প্রতিবেদন, আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামী। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, 4 ঘণ্টা নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না বললেন মান্না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না। মাহমুদুর রহমান মান্না বলেন, আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে, মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করার বন্ধ করে দিব কেন? এটা তো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে। মন্ত্রী বানানোর আশ্বাসের সত্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যা সত্য আমি জানি না, আমি বলেছি আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব, কিন্তু নির্বাচন ছাড়ব না। এ সময় জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র জনতার অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। পরে গণভোটে হ্যাঁ ও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়। আল জাজিরার প্রতিবেদন, আসন্ন নির্বাচনে কি ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামী। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো নির্বাচনী জোটের প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশটির বৃহত্তম ইসলামী দল জামায়াত ইসলামী। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটি এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগের মুখোমুখি। 2024 সালের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে প্রথম নির্বাচন। বর্তমানে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রন্ট রানার হিসেবে থাকা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত। জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি নতুন নির্বাচনী জোট। সাম্প্রতিক জনমত জরিপগুলো জামাতের এই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, বিএনপির জনসমর্থন 33% হলেও জামাত 29% নিয়ে তাদের ঠিক পেছনেই অবস্থান করছে। গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশি কয়েকটি সংস্থার যৌথ জরিপে এই ব্যবধান আরও কমে এসেছে। সেখানে বিএনপির সমর্থন 34.7% এবং জামাতের সমর্থন 33.6% রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জামাত যদি এই নির্বাচনে জয়ী হতে পারে তবে তা হবে একটি দল হিসেবে তাদের চরম নাটকীয় প্রত্যাবর্তন। কারণ বিগত 15 বছরের শাসনামলে দলটিকে কঠোর দমনপীড়নের শিকার হতে হয়েছিল এবং এর শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি বা কারাদণ্ড দেওয়া হয়েছিল। 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদী কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যা আজও দেশের একটি বড় অংশের মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করে। তবে দলটির বর্তমান নেতারা দাবি করছেন, বিগত 1.5 দশকের নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। জামাতের নায়েব আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে জানিয়েছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 55 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের শাসন দেখেছে এবং এখন তারা একটি নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। জামাত নিজেকে একটি মধ্যপন্থী ইসলামী শক্তি হিসেবে উপস্থাপন করেছে এবং এবারই প্রথম তারা খুলনার মতো জায়গায় কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা দলটির অমুসলিম ভোটারদের আকৃষ্ট করার একটি কৌশলী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তা সত্ত্বেও জামাতের ক্ষমতায় আসা নিয়ে জনমনে এবং আন্তর্জাতিক মহলে বেশ কিছু উদ্বেগ ও বিতর্ক রয়েছে। অনেকের আশঙ্কা, একটি ইসলামী দল ক্ষমতায় এলে দেশের শরিয়া আইন কার্যকর হতে পারে কিংবা নারী ও সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হতে পারে।
যদিও জামাত নেতারা বারবার বলছেন তারা বিদ্যমান ধর্মনিরপেক্ষ সংবিধানের আওতায় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করবেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিন মনে করেন, জামাত যদি ক্ষমতায় আসে তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে জামাতের আদর্শিক সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্ককে বাধাগ্রস্ত হতে পারে। বিপরীতে অগস্টের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা জামাতের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। জামাতের সাংগঠনিক শক্তি বর্তমানে অত্যন্ত সুসংহত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সম্প্রতি দেশের প্রধান ক্যাম্পাসগুলোয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে। জামাত নেতার দেওয়া তথ্য অনুযায়ী দলটির প্রায় ২০ কোটি সমর্থক এবং ২,৫,০০০ নিবন্ধিত রোকন বা সদস্য রয়েছে। এবারের নির্বাচনকে বিশ্লেষকরা কেবল একটি ভোট হিসেবে দেখছেন না, বরং এটি হতে যাচ্ছে দলটির জাতীয় গ্রহণযোগ্যতা অর্জনের একটি অ্যাসিড টেস্ট। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটই ঠিক করে দেবে যে দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রে থাকা একটি দল তাদের সাংগঠনিক ধৈর্যকে রাষ্ট্রীয় বৈধতায় রূপান্তর করতে পারবে কিনা। তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, তারেক রহমান করাইল বস্তিতে ফ্লট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলাকলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কিনা সে প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ক্ষেত্রে এত নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করেন এনসিপির এই প্রার্থী। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা রাকিব কমিশনের পথ অনুসরণ করছে। গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়া দখল করা হয়েছে। প্রতীক বরাদ্দ প্রসঙ্গে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি শাপলা প্রতীক পেয়েছে, তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন প্রচারণা প্রসঙ্গে নাসরুদ্দিন পাটোয়ারি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যম থেকে তার প্রচারণা শুরু হবে। তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। যারা বর্তমান প্রশাসনে আছেন তাদের কাছে তিনি দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। তিনি আরও বলেন, তার নির্বাচনী এজেন্ডার মধ্যে ওসমান হাদির বিচার, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই অন্যতম। এদিকে ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন। নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোট অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে মধ্যরাতে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টা নিয়ন্ত্রণে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 10:45টার দিকে আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, খবর পেয়ে 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজে অংশ নেয়। ভোর প্রায় 6টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনটি সদর উপজেলার গোপনগর ইউনিয়নের মশিরাবন্ধ এলাকায় অবস্থিত প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামের একটি কারখানায় লাগে। কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার, কস্টেপ সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হতো। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।